হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ ডিপার ড্যান্সিং। এর আগের ভিডিওতে আমরা 40 মিনিট ধরে শুধু একের অঙ্কগুলোই করেছিলাম। আমাদের গাড়ি খুব স্লো চলছিল, কিন্তু সেই টাইমে আমরা আমাদের গাড়িকে মজবুত করছিলাম, পাকাপোক্ত করছিলাম। কনসেপ্ট যেগুলো ছিল সেগুলো আমরা শিখছিলাম এবং স্ট্রং করছিলাম। আমরা দেখছিলাম যে কী কারণে, যেটা আমাদেরকে ম্যাক্সিমাম জায়গায় বলা হয় না, যে এখানে যখন আমরা শূন্যটা বার করি, সেই শূন্যটা যখন এখানে পুট করি, তো সেক্ষেত্রে আমাদের ভাগশেষ চলে আসে। তো যারা আগের ভিডিওটা দেখোনি তারা প্লিজ আগের ভিডিওটা দেখো, যে কোনো পার্ট দেখো না দেখো, আগের ভিডিওটা প্লিজ দেখো। আজকে আমরা দুইয়ের অঙ্কটা করব, দুইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো করব। দুইয়ের অঙ্ক করার আগে কিছু তথ্য আগে বাদ চলে গেছিলো আগের ভিডিওতে, সেগুলো কী কী দেখে নেয়। এখানে আমি বলেছিলাম যে শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। কী আনসার হবে আমরা বলতেই পারবো না, ভাগফল কী হবে আমরা বলতেই পারবো না, ভাগফল কী হবে সেটা বলতে পারবো না আমরা শুধু। তো এখানে আমরা দেখো এটাকে যখন শূন্য করলাম, এটাকে শূন্য করা মানে আমি ভাজককে শূন্য করছি। ভাজককে শূন্য যদি করি তাহলে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করতে পারবো না, একটু আগেই তো আমি বললাম। তাহলে এখানে শূন্য করার মানেটা কি? দেখো, তুমি শূন্য দিয়ে ভাগ করতে পারবে কি পারবে না সেটা নির্ভর করছে তুমি মানে কী আনসার পেতে চাইছো। যদি তুমি ভাগফল পেতে চাও তাহলে তুমি কোনো দিন শূন্য দিয়ে ভাগ করতে পারবে না, আনসার বলতেই পারবে না, বা যে কোনো আনসার হতে পারে। কিন্তু তুমি যদি ভাগশেষ বলতে চাও তাহলে কিন্তু এখানে এই শূন্য ধরে কাজ আছে আমাদের। কী কাজ? আমরা দেখলামই যে এখানে ভাজ্য আর ভাগশেষ যেটা আছে সেটা সমান হয়ে গেল, ফলে আমরা ডাইরেক্ট ভাগ না করেই আমরা ভাগশেষ বলে দিতে পারছি। তো এটা তো তোমার চিন্তার উপর নির্ভর করবে যে তুমি কি বার করতে চাইছো। যেমন এখানে আমরা বার করতে চাইলাম ভাগশেষ। আরেকটা জিনিস যেটা আছে, দুইয়ের অঙ্কটা যখন করছিলাম এখানে, এটা একেরই 2 নম্বর অঙ্ক, তখন এই অঙ্কটা করার সময় আমরা এখানে যখন ভাগশেষ লিখলাম তখন দেখো এখানে আর আমরা এই যে সংখ্যামালাটা ছিল এফএক্স, সেটা লেখার পর মান বসাইনি এখানে। যদি তুমি এখানে এফ এক্স লিখতে ভাগশেষের পরিবর্তে, কারণ ভাগশেষ যেটা হবে সেটা এফএক্সের জায়গায় ওই শূন্যটা বসিয়ে তো পাবো, তো যদি এফ এক্স লিখতাম তাহলে কিন্তু এরকম লিখতে পারতাম না। তুমি যদি আবার এফ ব্র্যাকেটের মধ্যে 1/2 লিখতে তাহলে আবার এগুলো লিখতে পারতে। তার কারণ হচ্ছে আমি 7.2 নাম্বার যে অঙ্কগুলো ছিল সেখানে আমি বলেছিলাম যে এফ 1/2 মানে ব্র্যাকেটে এটা যেটা আছে 1/2, সেটার মানে বোঝায় যে এখানে এক্সের জায়গায় 1/2 বসেছি। দেখো এখানে এক্সের জায়গায় 1/2 বসেছি, কিন্তু আমি যদি লিখি এফ আর এখানে এক্স লিখি, তার মানে হচ্ছে এখানে এক্সের জায়গায় এক্সই আছে, অন্য কিছু নয়। তো এই জায়গাটায় একটু কেয়ারফুল থাকবে, এখানে বাই চান্স ভুল করেও যেন এফএক্স না লিখে দিয়ে এফএক্স লেখা দেওয়ার পর এটার না লিখো। এটা চাইলে তোমরা এফ ব্র্যাকেটের মধ্যে 1/2 লিখতে পারো, যেমন এখানে আছে, অথবা ভাগশেষ লিখতে পারো, কোনো প্রবলেম নাই। তো আজকে আমরা দুইয়ের অঙ্কগুলো করব। দেখো, দুইয়ের অঙ্ক আর একের অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নাই, ফলে দুইয়ের অঙ্কগুলো আমি আর করে মানে বারবার ওরকমভাবে লিখে করছি না, আমি করে রেখে দিয়েছি, সেগুলো তোমাকে দেখে দিচ্ছি। কেন? বোঝানোর কিছু না এখানে আর, কেন অলরেডি আমি 40 মিনিট ধরে ওইটাই বুঝেছি যে এখানে কী করতে হবে। তো এখানে দেখো দুইয়ের যে অঙ্কটা আছে ফার্স্ট, সেটা আমি একবার করে নিয়েছি ভালোভাবে, তারপরেরগুলো আমি আর করিনি এত লিখে। তো এখানে দেখো দুইয়ের যে অঙ্কগুলো আছে সেখানে আর একের যে অঙ্ক আছে সেখানের মধ্যে কী সিমিলারিটিস আর কী ডিফারেন্স আছে সেটা একটা লক্ষ্য করা যাক। এই কী আলাদা আছে, কি মিল আছে, এই জিনিসটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমাদেরকে হেল্প করে কম জিনিস মনে রাখতে আর কানেকশান তৈরি করতে। একের অঙ্কতে দেখো কী ছিল না, তো আমাদের ভাজ্য যেটা ছিল সেটা একটাই ছিল এবং আমাদের ভাজক 4টে ছিল। এবার আমাদের ভাজ্য যেটা সেটা আছে 4টে, ভাজক আছে একটা। তো কম্বিনেশন করে চলা হচ্ছে যে এটাকেও যদি আমরা 4টে জিনিস দিয়ে ভাগ করি, আর এই জিনিসটা দিয়ে আমি যদি 4বার ভাগ করি, তাহলে কী কী ভাগশেষ আসতে পারে সেই ধরনের একটা কানেকশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখানে যত অঙ্ক আছে সব কটা অঙ্ক এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা কানেকশন তৈরি করতে পারো, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কানেকশনগুলো আমাদেরকে বলা হয় না। তো দুইয়ের অঙ্কটা দেখো কী বলছে, যে এইটা যখন এদেরকে ভাগ করবে প্রত্যেকটাকে, তখন যে 4টে ভাগশেষ বেরাবে সেইগুলো কী কী। তো এখানে আমরা জানি যে প্রথমে এফএক্স আর জিএক্সটা নির্ণয় করতে হয়। এখানে দেখো এফএক্স কোনটা, এখানে বলেছে এইটা দিয়ে ভাগ করবে, তার মানে এটা হচ্ছে ভাজক, তাহলে এটা হলো জিএক্স। আর এইগুলোকে ভাগ করবে, তাহলে এটা হয়ে গেলো এফএক্স মানে ভাজ্য। তো আমরা সেটাই লিখে নিলাম। এবার আমরা জানি শূন্য বার করতে হয়, তো শূন্য বার করলাম। এবার এখানে দেখো জিএক্সের শূন্য হলো এইভাবেও লিখতে পারো,
অথবা জিএক্সটা না লিখে তোমরা এক্স মাইনাস ওয়ান এর শূন্য হলো এটাও লিখতে পারো, একই জিনিস, জিএক্স বলাও যা এক্স মাইনাস ওয়ান বলাও তাই। তো আমরা শূন্য বললাম, মানে আমি এটা বললাম কেন, এটা বললেই যথেষ্ট ছিল, কিন্তু এটা বললাম কেন, তার কারণ হচ্ছে অনেকে কি হয় না তো একটা জিনিসেই মানে ভাবে যে এটাই হবে, এটাই আমাকে লিখতে হবে, আর কিছু লেখা যাবে না। ওরকম ব্যাপারটা না, তোমরা যা খুশি লিখতে পারো, জাস্ট ঠিক হলেই হলো। আর ভাষা অত সুন্দর দেওয়ার দরকার নেই, অঙ্ক তত ডিমান্ড করে না ভাষার। আমি এমন অনেক স্টুডেন্টকেই দেখেছি যারা যখন ধরি বলে লিখে, মানে আমরা যেমন ধরি এক্স এরকম ওয়াই লিখি, তো ওরা শুধু ধরি এক্স আর ওয়াই বুঝে, ওরা কোনো দিন এটাও মাথায় আনে না যে ধরি বলে আমি যখন ধরছি তখন আমি এক্স ওয়াই কেন নেব, আমি যে কোনো সংখ্যা নিতে পারি, আমি ক খ নিতে পারি, বা আমি এরকম একটা ডিজাইন নিতে পারি যেটা আমার ফেভারিট। তো আমি ধরি যখন বলছি তাহলে আমি যে কোনো জিনিস নিতে পারি, যে কোনো, আমি ধরছি তো জাস্ট। তো এগুলো বলার এটাই উদ্দেশ্য যাতে তোমরা স্বাধীন হতে পারো এবং মানে মুক্তভাবে চিন্তা করতে পারো, যাতে অনেক কিছু হয় সেটা বোঝানোর জন্য আমি এগুলো বললাম। তো তারপরে দেখো ভাগশেষ এখানেও তাই একটু আমি লেখাটা যেটা আছে সেটা চেঞ্জ করেছি, সেটা দেখো কী লিখেছি। ভাগশেষ উপপাদ্য থেকে আমরা জানি এটা আগের বারই লিখেছিলাম, কিন্তু এবার এখানে লিখেছি যে এফ এক্স যেটা হচ্ছে এইটা, আর জি এক্স যেটা হচ্ছে এইটা, এই এফ এক্সকে যদি জি এক্স ভাগ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে এফ এর মান ব্র্যাকেটের মধ্যে ওয়ান, মানে এফ এর মান না, সরি এখানে এফ ওয়ান। এর মানে কি, মানে দেখো এখানে হচ্ছে এর শূন্য যেটা আছে সেটা এক, এবার একটা যদি আমি এখানে পুট করি তাহলে আমি কি পাবো, ভাগশেষ পাবো। এর আমি সেটাই এখানে বললাম, যদি আমি এটাকে এইটা দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো, ভাগশেষ হিসেবে কি পাবো, ভাগশেষ যেটা পাবো, যেমন এখানে 68 পেয়েছি, সেইটা আমি ডাইরেক্ট পেয়ে যাব যদি আমি এক বসাই ওই কোথায়, এফ এক্সের জায়গায়, তার জন্য আমি এখানে লিখেছি এফ ওয়ান হবে। কেন ওয়ান হবে লিখলাম, কেন ওয়ানই তো বসাবো এখানে। এবার ধরো আমি এখানে ওয়ান বসালাম, তাহলে কি আমি এটাকে আর এফ এক্স লিখতে পারবো? আমি বলেছি যখন এক্সের মান যা বসাবো তখন সেক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে সেই সংখ্যাটা লিখব। এফ এক্স বলতে এইটাকে বোঝায়, আর এফ ওয়ান বলতে এইখানে প্রত্যেকটা জায়গায় এক্সের জায়গায় এক বসিয়ে যে মানটা বেড়ায় সেটাকে বোঝায়, যেটা আমি এখানে করলাম। তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো এটাই যে এফ ওয়ান যেই মাত্র বলে দিলাম তখন এখানে এখানে এফ ওয়ান যেই মাত্র বলে দিলাম তখন এখানে আর এই যে এইটা টুকতে পারবো না, লিখতে পারবো না। যদি আবার এখানে এফ এক্স লিখতাম তাহলে এটা লিখতে পারতাম। এবার আমরা এফ এক্স লেখার পর ওই যে এই সংখ্যামালা যেটা ছিল এইটা লেখার পর তারপর আমরা এফ ওয়ান দিয়ে এটা লিখতে পারতাম, কোনো প্রবলেম নাই। মোট কথা অত কিছু মনে রাখতে হবে না, জাস্ট এটা মনে রাখো যদি এফ ওয়ান ইউজ করি তো এখানে আমরা এইটা লিখতে পারবো না। তার কারণ আমি 7.2 এর যে অঙ্ক আছে ওখানে বলে রেখেছি, ওটা দেখতে পারো। তো তারপরে এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর এরকম হলো, এটা একের কিউব করলে একই হবে, এটা আমি আর বলছি না। এরকম ক্যালকুলেশন করার পর 68 আনসার হলো। তো এখানে বলার কিছু নাই সেরকম, জাস্ট এটা একটা মানে বইয়ের মতো জাস্ট দেখে নিলে। তারপরে দেখো দুইয়ের যে অঙ্ক আছে দুইয়েরই সেটা আমি আর করিনি, কারণ আমি জানি তোমরা পারবে এবার লিখে করতে। আমি জাস্ট মানটা পুট করেছি। দেখো ওখানে এক্সের যে এক্স মাইনাস ওয়ান যেটা ছিল ভাজক, তার শূন্য ছিল এক, সেই একটা আমি এখানে পুট করেছি। এবার তোমরা কি এরকমভাবে এত ডিটেলের এটা সরল করবে তা করবে না। তোমরা কি করবে, লাইন স্কিপ করতে পারো, একটা দুটো হাইস্ট, তার থেকে বেশি লাইন স্কিপ করবে না। মানে এখানে এই টোটালটার ভ্যালুও যা, এই টোটালটার ভ্যালুও তাই, এই টোটালটার ভ্যালুও তাই, গোটা অঙ্কতে কোনো লাইনে ভ্যালু চেঞ্জ হয়নি, এটা মাথায় রাখবে। কোনো অঙ্কতে হয় না এরকম, ভ্যালু চেঞ্জ হয় না, মানের চেঞ্জ হয় না। এবার লাইন স্কিপ করেছি দেখো এখানে, কিন্তু তার মানে এই না যে অনেক কটা লাইন স্কিপ করে দেবে, ডাইরেক্ট প্রশ্ন আছে ডাইরেক্ট উত্তর লিখে দিলে মাঝের লাইনগুলো স্কিপ করে দিলে, ওরকম হবে না, দু একটা লাইন স্কিপ করতে পারো। তো এখানে আমরা স্কিপ করেছি কীভাবে আমি একটু বলে দিই। তো এখানে একের কিউব করেছি এক, এখানে মাইনাস আছে, এখানে আমি মনে হিসাব করে নিলাম একের স্কোয়ার করলে এক হয়, তার সাথে তিনের গুণ করলে 3 হবে, 4-এর সাথে 1 গুণ করলে 4 হবে, আর সেই 4-এর সাথে 50 যোগ করলে 54 হবে। তো এরকম ধরনের ডাইরেক্ট করতে পারো। তো সেইভাবে আমি এটা করেছি। এবার 4-এর অঙ্ক যেটা আছে, 3-এর অঙ্ক যেটা আছে সেটাতেও দেখলাম এক্স মাইনাস ওয়ান লেখা আছে ভাজক, এবং তার যে শূন্য হবে সেটা 1 হবে। প্রত্যেকটা অঙ্কতে এই দুয়ের সেটাতে দেখো ভাজক একটাই দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান, ওই এক্স মাইনাস ওয়ান দিয়ে 4টেকে গুণ করতে হবে। এবার যদি তাই হয় তাহলে প্রত্যেক জায়গাতে তো শূন্য এই একই মান বসাবো, শূন্য হিসাবে একই বসাবো। তো এখানে 1 বসালাম,
দিয়ে এইটা পেলাম ক্যালকুলেশন করে। 4-এর অঙ্কটা তাই, এক বসালাম দিয়ে ক্যালকুলেশন করে এটা পেলাম। 3-এর অঙ্কটাতে দেখো কী বলছে, 3-এর অঙ্কটাও তাই, সেম টু সেম একই জিনিস। এখানে বলা হচ্ছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি। 1, 2, 3 প্রত্যেকটা অঙ্কতেই আমাদেরকে জানতে চাইছে ভাগশেষ, ভাগশেষ, ভাগশেষ প্রত্যেকটা অঙ্কতেই। তো এখানেও তাই, আমরা এর যে শূন্য সেটা কত পাবো, 3 পাবো, কারণ এদিকে 3 চলে আসবে, -3টা এদিকে এসে +3 হয়ে যাবে। +3টা যখন এখানে পুট করব তাহলেই আমাদের ভাগশেষ বেরিয়ে চলে আসবে। আমি তাই করেছি, এখানে পুট করেছি, বেরিয়ে এসছে। 2-এর অঙ্কটাতেও তাই করেছি, কিন্তু 2-এর অঙ্কটাতে একটু প্রবলেম থাকতে পারে, তার জন্য আমি বলে দিচ্ছি যে এইখানে দেখো সংখ্যা ছিল, সংখ্যা ছিল, সংখ্যা ছিল প্রত্যেক জায়গাতেই। এখানে সংখ্যা আর কোথাও ABCD এর ধরনের জিনিস ছিল না, এগুলোতে ছিল না, এখানেও ছিল না, এখানেও ছিল না। এখানে দেখো একটা একটা ইনক্লুড করেছে, প্রবেশ করিয়েছে। তো এই এর জন্য অনেকে ঝামেলা হতে পারে, মানে অনেকে ভাবতে পারে কী হবে না হবে। তো দেখো এটা কিছুই না। প্রথমে আমরা x - a যেটা আছে আমাদের কাছে ভাজক। আচ্ছা, এখানে আর একটা জিনিস, যে এটা আমরা নির্ণয় করলাম কীভাবে, এইটা ভাজক আর এটা ভাজ্য, এটা gx আর এটা fx। কারণ দেখো a ভাগ করবে একে, বলছে এত দ্বারা, মানে a ভাগ করবে একে, তাহলে fx আর এ gx। তো x - 1 আছে, তাহলে সমান সমান 0 দিলাম, আর x এর মান তাহলে আমাদের বেরোলো a। তাহলে x এর জায়গায় আমরা a বসালাম, a বসালাম, a বসালাম x এর জায়গায়। এটাকে আমরা লিখতে পারি fa, কেন যেহেতু a বসেছি। x লিখতে পারবো না, x লিখলেই আমাদেরকে যে অরিজিনাল ভ্যালুটা বইয়ে দেওয়া আছে ভাজ্য হিসেবে সেটা লিখতে হবে তখন। তো a কিউব, এখানে দেখো a স্কোয়ার করলে, মানে a এর স্কোয়ার মানে a স্কোয়ারই হলো, মানে এর মাথায় 2 পাওয়ার, তার সাথে আর একটা a এলো, তার মানে 3টে পাওয়ার হলো, 3টে পাওয়ার। আর তোমরা যেন গুণ থাকলে a আর a গুণে আছে, এখানে a স্কোয়ারের সাথে এখানে একটা a এর গুণ করলে 3টে হয়, এখানে পাওয়ারে যোগ হয়, তাহলে সেটা তোমরা সূচকের ধারণা যে অঙ্ক আছে সেখানে তোমরা শিখেছো। 2a আছে, 2a থেকে একটা a বাদ দিলে একটা a পড়ে থাকে, আর সেটা হবে পজিটিভ, এখানে বড় হচ্ছে 2a, ছোটো হচ্ছে একটা a, পজিটিভ সাইনটা নিলাম, এইটা কেটে যাবে, ফলে a পড়ে থাকলো শুধু এইটা। তো এবার আমরা যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে 4-এর। এবার আমাদের কনসেপ্ট ইউজ হবে। 4-এর যে অঙ্কগুলো আছে সেখানে দেখো কি ইম্পর্টেন্ট জিনিস আছে, কি এক্সট্রা আমাদের যে কনসেপ্ট আছে সেটা শিখতে হচ্ছে। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এইখানে যে সংখ্যামালা আছে, বহুপদী সংখ্যামালা এত এর গুণিতক কিনা হিসাব করি। তার মানে আমাদেরকে এখানে গুণিতক জানতে চেয়েছে। গুণিতক কী জিনিস সেটা আমাদের প্রথমে জানতে হবে, আর উৎপাদক কী জিনিস সেটা আমাদের জানতে হবে। দেখো গুণিতক আর উৎপাদক একটু আলাদা জিনিস, কিন্তু দুজনা বিপরীত, মানে একে অপরের শত্রু বলতে পারো। দেখো কীভাবে, এখানে দেখো আমরা যদি 32কে ভাঙি তাহলে কটা 2 পাবো, 2 2 2 করে 5টা 2 পাবো। এবার এই কটা গুণ যদি করি তাহলে আবার 32-এ ব্যাক করে আসতে পারবো। এবারে এইটাকে কী করলাম, এটা কোথায় দেখেছি আমরা, এটা আমরা উৎপাদকের বিশ্লেষণে দেখেছি। এবার দেখো আমি যে কথাটা বলছি সেটা ভালো করে শোনো। এই 32-এর কী হয়, 32-এর গুণনীয়ক হয় বা উৎপাদক হয়। গুণনীয়ক আর উৎপাদক একই জিনিস। গুণনীয়ক মানে কি, এমন কিছু সংখ্যা যেগুলো কাউকে ভাগ করতে পারে, যেমন 2 ভাগ করতে পারে একে, তাহলে আমি বলবো 32-এর গুণনীয়ক হচ্ছে 2, 32-এর গুণনীয়ক হচ্ছে 2, কেন একে ভাগ করতে পারবে এ, বা 32-এর উৎপাদক হচ্ছে 2। এবার এইখানে যে জিনিসটা করেছি সেটা উৎপাদক করিনি, এটা উৎপাদকে বিশ্লেষণ করেছি। অনেকে বলে এটা উৎপাদক করেছি, উৎপাদক না, এটা উৎপাদকে বিশ্লেষণ। তো 32-এর উৎপাদকে বিশ্লেষণ এইটা, 32-এর উৎপাদক 2, কিন্তু শুধু 32-এর উৎপাদক 2 হয়? 32-কে শুধু 2 দিয়ে ভাগ যায় না, 16 দিয়ে যায়, তারপরে 8 দিয়ে যায়, 4 দিয়ে যায়, তো সেগুলো উৎপাদক হবে। কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হলো এইটা, যেটা আমরা লসাগু করে একদম ছোটো ছোটো করে আকারে এরকম নাম্বারভাবে প্রাইম সংখ্যাতে, মানে মৌলিক সংখ্যাতে বিভাজ্য করি। এবার আমি যদি বলি 32-এর গুণনীয়ক বা উৎপাদক তো 2 হলো, মানে এর 2 কি হয়, উৎপাদক হয়, সম্পর্কটা বোঝার চেষ্টা করো। আর যদি বলি 2 32-এর কে হয়, মানে 2 32-কে কী করতে পারবে, মানে 32 কী করলে 2 আসে, 2-এর ঘরের নামতা পড়লে, গুণ করতে থাকলে, 2-এর ঘরের গুণিতক পড়তে থাকলে, মানে নামতা পড়তে থাকলে, 2কে 2 2 2 4 এরকম করে 20, তারপরে 22, তারপরে 26, তারপরে 28, তারপরে 30, তারপরে 32, এরকম করে আসবে, 32 আসবে এক সময়। তো 2 এর গুণিতক হলো 32,
বলবো, আর বলবো 32-এর গুণনীয়ক বা উৎপাদক হলো 2। তো এই জিনিসটা একটু মাথায় থাকে। এবার দেখো আমরা এই জিনিসটা দেখেছি। এবার এইখানে ধরো 15 থাকলো, আমরা জানি তাহলে এখানে 3 আর এখানে 5 আর এখানে 0 হবে, কেন 3 আর 5 গুণ করলেই 15 চলে আসে, ভাগশেষ থাকবে না, ফলে 0। এটা আমরা আগের ভিডিওতেই দেখলাম। আর যদি ভাগশেষ থাকে তাহলে এরকম এখানে 16 হয়ে যাবে, এখানে যদি 1 ভাগশেষ থেকে যায় তাহলে আমরা দেখেছিলাম 16 হয়েছিল, এটা আমরা দেখেছি। এবার একটা জিনিস যেটা বলছি সেটা ভালো করে শোনো। 15টাকে যদি আমি উৎপাদকে ভাঙি তাহলে কি কি পাবো? 3 পাবো আর 5 পাবো। এখানে কি তাই লেখা নাই? শূন্যের তো কোনো দাম নাই, যোগ শূন্য হয়েছে মানে কিছুই নাই, মানে শুধু এখানে 3 গুণ 5 আছে। তার মানে এই 15টাকে উৎপাদকে ভাঙতে পেরেছি, কিন্তু 16টাকে কি এইখানে উৎপাদকে ভাঙতে পেরেছি? পারিনি, কারণ 3 আর 5 গুণ করলে 15 হয়, এখানে 15 নয় 16 আছে। আর 16 করার জন্য আমি একটা 1 যোগ করলাম। আর মনে রাখবে উৎপাদকে সব গুণে গুণে থাকবে, যোগ বিয়োগ আসবে না। তার মানে এইটা আমরা উৎপাদকে ভাঙতে পেরেছি। আমরা বলতে পারি যে 15-র উৎপাদকে বিশ্লেষণ হলো এইটা। কিন্তু একটা মজার জিনিস যে কখন হলো, যখন দেখো ভাগশেষ এখানে 0 হলো, কারণ এই 0টা এদের সাথে যোগ হয়ে কিছু করতে পারবে না, কিন্তু 1 যোগ হয়ে কিছু বাড়ি দিতে পারবে, 15কে 16 করে দিতে পারবে। ফলে আমরা বলতে পারছি যে যখনই ভাগশেষ 0 হবে তখনই এরা দুজনা এর উৎপাদক হবে, এখানে এরা দুজনা এর উৎপাদক হবে। কিন্তু যদি ভাগশেষ 1 2 মানে 0 বাদে কোনো সংখ্যা থেকে যায় তাহলে আমরা বলবো যে এরা দুজনা এর উৎপাদক না। আশা করছি এইটুকু ক্লিয়ার হয়েছে। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে, যদি আমি এটা হালকা টাচ করেছিলাম কিন্তু এবার আমি ডিটেলে বললাম যে জিনিসটা কি, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা 4-এর যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। এবার প্রবলেম হলো আমরা কি করে বুঝবো যে ভাগশেষ 0 কি 0 না? তাহলে তো আমাদেরকে ভাগ করতে হবে। কিন্তু দেখো না, আমরা আগের অঙ্কগুলোতেই দেখলাম 1-এর 2-এর 3-এর অঙ্কতে আমরা ভাগশেষ না ভাগ করেই বলতে পারছি। তার মানে যদি এই ভাজক যেটা আছে, ভালো করে শোনো, ভাজক যেটা আছে তার যে শূন্যটা, আচ্ছা আমি এখানেই দেখো তাহলে ভালো বুঝতে পারবে। এই যে ভাজক যেটা আছে তার শূন্য যদি এইখানে বসাই, দিয়ে এর আনসার যেটা বেরাবে সেটাই তো আসলে ভাগশেষ বেরাবে। এর শূন্য এখানে যদি বসাই তাহলে সেটা আনসার হিসেবে ভাগশেষ দেয়। এবার ভাগশেষটা যদি 0 হয়ে যায় এখানে বসানোর পর, এর মানটা যদি 0 হয়ে যায়, এর মান বেরানো মানে ভাগশেষের মান বেরানো। কেন ভাগশেষ আর এই যে এই জিনিসটা ভাজ্য একই জিনিস, তো এর মান বেরানো যা ভাগশেষের মান বেরানো তাই। তো এর মান যদি তারপর 0 হয়ে যায় তো তাহলে আমরা বলতে পারবো যে ঠিক আছে এইটা হলো এর উৎপাদক। কী বললাম, বোঝা গেল? তো এই যেই লাইনটা এক্ষুনি বললাম সেটা যদি বুঝতে না পারো তাহলে আরেকবার দেখো, আশা করছি বুঝে যাবে। তো এবার 4-এর অঙ্কটা আমরা করব। আর 4-এর অঙ্কটা এইভাবেই করছি, তার কারণ হচ্ছে দেখো এখানে ভাগশেষ উপপাদ্য বলে দেওয়া আছে, স্বাধীনতা দেয়নি আমাদেরকে, যা ইচ্ছা তাই করতে বলেনি, ওদের নিয়মেই করতে হবে। ভাজক যেটা আছে সেটা আছে 2x + 1, তো 2x + 1 এর শূন্য বার করবো, তো সমান সমান 0। তারপরে 2x এদিকে থাকলো, এদিকে গেলে -1 পড়ে থাকবে, x এখানে থাকলো, তো এদিকে গেলে 2টা ভাগ হয়ে যাবে, কারণ আমরা জানি গুণ থাকলে এদিকে ভাগ হয়ে যায়। তো এই ভ্যালুটা আমরা এবার পুট করবো ওই fx-এর যে ভ্যালু আছে ওইখানে, তাহলে আমরা ভাগশেষ পেয়ে যাবো। এবং ভাগশেষ যদি বাই চান্স 0 হয় তাহলেই বলতে পারবো এখানে যে ভাজকটা আছে সেটা উৎপাদক। তো এখানে দেখো 4x³ + 4x² -x -1, এখানে আমরা এই ভ্যালুটা পুট করবো x-এর বদলে। এখানে 4 ব্র্যাকেটের মধ্যে -1/2 তার কিউব প্লাস 4 ব্র্যাকেটের মধ্যে -1/2 তার স্কোয়ার মাইনাস এখানে ব্র্যাকেটের মধ্যে -1/2, দেখো ব্র্যাকেট দেবে, চাই প্লাস হোক মাইনাস হোক তার ব্র্যাকেট দেবে, তাহলে সব ভুল হওয়ার চান্স কম থাকবে। এখানে যদি মাইনাস লেখার পরও যদি ব্র্যাকেট না দিতে তাহলে প্রথমত দুটো মাইনাস পরপর হয়ে যেত, যেটা হয় না। আর দ্বিতীয়ত এখানে অনেকে ভাবতে পারে যে মাইনাস আছে তো আমরা মাইনাস লিখে দিই, তো মাইনাস লিখে দিতে পারে, কিন্তু আমরা পরবর্তীকালে দেখবো যে এই মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাচ্ছে, তো ভুল হয়ে যাওয়ার চান্স থাকে ব্র্যাকেট না দিলে। এরপরে দেখো 4 আছে, এবার আমরা 1³ যদি করি তাহলে 1ই পাবো, কেন 1কে 3 বার গুণ করলে 1, আর 2কে যদি 3 বার গুণ করি তাহলে 8 পাবো, আর মাইনাসকে যদি 3 বার গুণ করি তাহলে মাইনাস পাবো। আর তোমরা এটাও ভাবতে পারো যে এখানে বিজোড় সংখ্যা আছে, আমি বলেছিলাম বিজোড় থাকলে এখানে যে সাইনটা থাকে মানে মাইনাস যদি থাকে তো সেটা মাইনাসই হয়, আর জোড় থাকলে এখানে যেমন জোড় আছে সাইনটা প্লাস হয়ে যায়। তো এখানে হবে -1/8 হবে প্লাস
4, এটা যদি স্কোয়ার করি তো এখানে হবে প্লাস হয়ে যাবে মাইনাসটা অবশ্যই, আর এখানে 1 স্কোয়ার করলে 1 আর 2 স্কোয়ার করলে 4। দেখো এখানে একটা জিনিস যে 1 স্কোয়ারও আছে, কেন 2 স্কোয়ার আছে, কেন ব্যাকেট দেওয়া আছে, ব্যাকেট দেওয়া মানে গোটাটারই স্কোয়ার। শুধু যদি উপরে এরকম লিখে তার স্কোয়ার থাকতো তার মানে 1, শুধু যদি নিচে এরকম লিখে ব্যাকেট দিয়ে তার স্কোয়ার থাকলো তার মানে শুধু 2 1 নয়, এরকম হয়। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে 1/2 -1। এবার দেখো চাইলে তোমরা এটাকে এটা দিয়ে গুণ করে দিতে পারো, তারপরে কাটাকুটি করতে পারো, আর চাইলে তুমি এখানেই কাটাকুটি করে দিতে পারো, কারণ মাঝে এখানে গুণ আছে। তো 4 দুগুণে 8, আর এখানে কাটাকুটি করে দেওয়াই ভালো, তাহলে ছোটো হয়ে যাবে জিনিসটা। তো -1/2 হবে এখানে, এটা কেটে যাবে, ফলে +1 পড়ে থাকলো, প্লাস আর শুধু 1, আর এখানে +1/2 পড়ে থাকলো, আর এখানে -1। এবার তোমরা এই গোটাটার দেখো যোগ করতে হবে, যেটা ভগ্নাংশতে আছে, আর আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগুর সাহায্যে করতে হয়। কিন্তু একটু লক্ষ্য করো জিনিসটা, যে এখানে দেখো -1/2 আছে, এখানে +1/2 আছে, এটা কেটে যাবে, +1 আছে, এখানে -1 আছে, এটা কেটে যাবে, ফলে আমাদের লসাগুর সাহায্যে যোগ বিয়োগ করতেই হলো না, সব কেটে লাস্টে 0 পড়ে থাকলো। তো আমরা দেখতে পাচ্ছি যে ভাগশেষ এখানে 0, তার মানে ওই যে ভাজকটা দিয়েছিল 2x + 1 সেটা হচ্ছে উৎপাদক একটা। এবার আর একটা জিনিস, যেটা যে যখন লসাগু করি এরকম ধরনের জিনিসে, তখন আমরা লসাগু মানে যখন যোগ করি এই ভগ্নাংশ থাকলে এরকম, তখন আমরা লসাগুর মাধ্যমেই কেন করি। আরেকটা যেটা জিনিস আছে, লসাগুটা যেটা বেড়ায় তাকে ভাগ করে নিচেরটা, যেটা আনসার বেড়ায় তার সাথে গুণ হয় উপরেরটা, এরকম কেন। তো এটা আমি ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি, তোমরা চাইলে দেখতে পারো, সেটা আমি 8-এর অঙ্ক যখন করিয়েছিলাম সেখানে বলেছিলাম। আর যদি মনে হয় যে না ওখানে খুঁজে পাচ্ছ না, তোমাদের নতুন করে একটা ভিডিও চাই, তো নিচে কমেন্ট করতে পারো, আমি তারপর একটা ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। দেখো ছোটো ছোটো জিনিসগুলো জানার চেষ্টা করো, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই জানে এটা, ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে, কিন্তু কেউ জানে না। তো এটা পেলাম 0, তো আমরা বলতে পারবো যে এর যেহেতু ভাগশেষ 0 তাই 2x + 1 হলো গুণিতক। এবার আমরা যদি এটা লিখে করি তাহলে কি হবে। প্রথমে দেখো আমরা ফার্স্টে কী করলাম, ফার্স্টে আমরা বিবেচনা করলাম যে gx কোনটা আর fx কোনটা। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে লিখবো যে ধরি fx, যেটা আছে সেটা লিখবো এইটা, তারপরে লিখবো gx, এক্স্যাক্টলি সেম টু সেম যেটা আগের বার করেছিলাম আমরা, মানে আগের অঙ্ক যেভাবে করছিলাম। তো এখানে লিখবো 2x + 1, তারপর আমরা কী বার করেছিলাম, 0 বার করেছিলাম এখানে। তা আমরা এখানে লিখবো gx বা 2x + 1 এর 0, সেটা লেখার পর আমরা লিখবো যে সেটা বার করব। প্রথমে লিখবো যে 2x + 1 এর 0, যে সেই 0টা বার করলাম, যে 1/2 হলো, এই জিনিসটা করে দেবো। তারপরে কী করলাম, তারপরে এখানে ভ্যালু পুট করলাম। এবার ভ্যালু পুট করলাম কীভাবে, দেখো এখানে বার করতে বলেছে, জানতে বলেছে যে গুণিতক কিনা। তো এখানে যদি বাই চান্স 0 বেড়ায় তাহলে আমরা বলবো গুণিতক, তাই না। তো যেহেতু এখানে আমরা কি করলাম, প্রথমে আমরা চেক করতে চাইলাম যে 0 আছে কিনা। তো প্রথমে আমরা লিখবো এটাই, যে 0 বার করার পর অবশ্যই যে আমরা লিখবো যে ভাগশেষ উপপাদ্য থেকে আমরা জানি, কি জানি, তারপরে আমরা লিখবো যে gx এর 0 যদি fx-এ বসানো হয়, তারপর যদি ভাগশেষ 0 বেড়ায়, এটুকু লিখব। দিয়ে লিখব যে তবে আমরা বলতে পারি যে gx হলো fx-এর একটা উৎপাদক। এবার এখানে আমি যে কথাটা বললাম সেই কথাটা ভালো করে মানে আস্তে আস্তে শুনে লিখে নিও, যে তারপরে এইটা করে দেবো, তাহলেই হয়ে যাবে, আমি আর লিখলাম না। কিন্তু এখানে একটা জিনিস যেটা আমার বলার আছে, সেটা দেখো কি, মানে অনেকে একটা প্রশ্ন করতে পারে, ডাউট থাকতে পারে, সেটা হলো যে আমি উৎপাদক বলছি, কিন্তু এখানে লেখা আছে আমাদেরকে যে গুণিতক বার করতে, মানে গুণিতক কিনা সেটা দেখতে, তাই না। আমি উৎপাদক বলছি, আর আমি বললাম যে উৎপাদক জিনিসটা আর গুণিতক জিনিসটা আলাদা। যেমন যদি আমি বলি 6-এর গুণিতক বলো, তার মানে হবে 6, 12, নামটা পড়তে হবে, 18, 24। কিন্তু আমি যদি বলি 6-এর গুণনীয়ক বার করো বা উৎপাদক বার করো, এটা বার করলাম গুণিতক, 6-এর গুণিতক যদি বার করতে বলে তো এইগুলো হবে। 6-এর যদি উৎপাদক বার করতে বলে বা গুণনীয়ক বার করতে বলে, তার মানে আমাকে খুঁজতে হবে এমন সংখ্যা যেগুলো দিয়ে 6কে ভাগ যাবে। তো 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, বা 6 দিয়েও ভাগ যাবে। তো দুটো জিনিস আলাদা আমরা দেখতে পাচ্ছি।
গুণিতক এরকম হয়, গুণনীয়ক এরকম হয়, বা উৎপাদক এরকম হয়। গুণনীয়ক আর উৎপাদক একই জিনিস। তো এখানে গুণিতক বার করতে বলেছে, কিন্তু আমি তা উৎপাদক উৎপাদক শব্দটা ইউজ করছি কেন? দেখো, এটা তুমি কীভাবে বলছো তার উপর নির্ভর করছে। যেমন ধরো, আমি যদি বলি এখানে 6-এর গুণনীয়ক কী, তাহলে আমি বলতে পারি 2 বা 3, যে কোনো একটা। ধরো আমি 3ই নিলাম, 6-এর গুণনীয়ক 3 বা 6-এর উৎপাদক 3। এবার আমি যদি বলি যে 3-এর গুণিতক কত, তখন হবে 6 আনসার। তার মানে এখানে এইটা হচ্ছে ভাজ্য, এর গুণনীয়ক বা উৎপাদক হলো এইটা। তাহলে এখানে গুণিতক বলেছে কেন? দেখো ভালো করে অঙ্কটা পড়ো। বলছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এই যে এইটা বহুপদী সংখ্যামালাটা, এইটা বহুপদী সংখ্যামালা, এইটার এর 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 গুণিতক কিনা। মানে আমাদেরকে এখানে বলতে চেয়েছে যে 6টা কি 3-এর গুণিতক, এরকম জানতে চেয়েছে। 6টা কি 3-এর গুণিতক, একে জানতে চেয়েছে, একে ডিসকাস করতে বলেছে। এরকম ধরনের অঙ্ক, এই সেম টু সেম একই অঙ্ক হবে যদি আবার আমরা বলি যে 3 6-এর গুণনীয়ক কিনা। সবই ভাষার খেলা। অঙ্কতে পাটিগণিতে তো ভাষার খেলা থাকেই প্রচণ্ডভাবে, বীজগণিতেও থাকে, তবে বীজগণিতের পরিমাণটা কম থাকে। পাটিগণিতে খুবই ভাষার খেলা থাকবে। যখন তোমরা টেনে যাবে তখন বুঝতে পারবে যে কীভাবে একটা অঙ্ককে, সোজা অঙ্ককে কত মানে ডিফিকাল্ট বানানো হয়েছে ভাষার মাধ্যমে। তো আমি যেটা বলছিলাম যে ভাষা ইম্পর্টেন্ট না, সেটা বলাটা ভুল। দেখো, এখানে আমি বলতে চাইছি ভাষার যে বুদ্ধি, এইটা বললে এইটা হবে, সেইটা ইম্পর্টেন্ট। সুন্দর ধরনের মানে মানে উন্নত মানের শব্দ ইউজ করে প্রয়োগ করা, সেটাই ইম্পর্টেন্ট না। সে যখন অঙ্কটাতে মানে কোশ্চেন করা হচ্ছে, তখন তুমি সুন্দর একদম কঠিন কঠিন শব্দ ইউজ করে ভাষাটাকে জটিল করতে পারো। কিন্তু যখন আমরা আনসার দেবো, তখন আমরা যদি সুন্দর শব্দ নাও ইউজ করি, কঠিন কঠিন শব্দ ইউজ নাও করি, তাতে কিছু যায় আসে না। কেন, অঙ্কের কাজই হলো সিম্পলিফাই করা, নাকি জটিল করা। এখানে যত অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক, মানে সে বীজগণিত হোক, পাটিগণিত হোক, যাই অঙ্কগুলো আমাদেরকে এই কারণেই শেখানো হয় যাতে আমরা সেটা কোনো জিনিসকে সহজভাবে বুঝতে পারি। তাহলে এখন তোমরা বলবে যে এত কঠিন কঠিন অঙ্ক থাকে কেন? আরে কঠিন কঠিন অঙ্ক থাকে, তার জন্যই তো আমরা কঠিন অঙ্ক করার পর যে কোনো কঠিন জিনিসকে সোজাভাবে বুঝতে পারবো। তো এই জিনিসটা মাথায় থাকে প্লিজ। আবার যদি এখানে বলা হতো যে এইটার উৎপাদক কিনা, তাও এই অঙ্কটা একইভাবে করতাম, সেম টু সেম একই, আলাদা কিছু না। তো যারা বুঝতে পারে না, যারা এরকম মনে রেখে যায় যে এখানে গুণিতক আছে, তারপরে আমরা এরকম এরকম করবো, মনে রেখে যায়, তাদের ক্ষেত্রে প্রবলেম। আর স্যাররা একটু ঘুরিয়ে দিবে এরকম, কিন্তু অঙ্ক একই থাকে, সেম থাকে, জাস্ট একটু বুদ্ধি লাগাতে হয়। এবং অঙ্ক শেষে তারপরে লিখে দিবে যে এইটা মানে পিএক্স, এইটার মানে জিএক্সের গুণিতক। আমি আরেকবার বলে দিচ্ছি যেটা লেখাটা কি লিখতে হবে। প্রথমে এরকমভাবে লিখবে, দিয়ে শূন্য দিয়ে লিখবে যে এখানে জিএক্সের শূন্য হলো, দিয়ে শূন্যটা বার করবে, দিয়ে তারপরে যে লেখাটা বলেছিলাম সেই লেখাটা লিখবে। তারপরে লেখার পর এইটা করবে, এখান থেকে এতটা যে শূন্য বেরাবে। তো তখন তোমরা বলবে যেহেতু ভাগশেষ শূন্য, তাই পিএক্স জিএক্সের গুণিতক। তারপরে নেক্সট দেখো, x-4 দ্বারা এটাকে এবং এটাকে বহুপদী সংখ্যামালা দ্বয়কে, মানে এই দুটো বহুপদী সংখ্যামালা যে আছে সেই দুটোকে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, মানে এ যখন একে ভাগ করবে আর এ যখন একে ভাগ করবে, তখন ভাগশেষ একই থাকবে, তাই বলল। তবে এর মান কি হবে হিসেব করে লিখি। দেখো, এখানে আমাদেরকে না ভাগশেষ জানতে চেয়েছে, না উৎপাদক, না গুণিতক, কোনো কিছুই জানতে চাইনি। তো এখন আমরা এর মান বার করব কীভাবে? এখানে যে এ আছে তার মান বার করব কীভাবে? আমরা এতক্ষণ ধরে ভাগশেষ, গুণিতক, উপপাদ্য এইগুলো বার করা শিখলাম। তো তার জন্য এখানে যে জিনিসটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে, যে ক্লুটা দেওয়া হয়েছে, সেটা কি দেখো, একই ভাগশেষ থাকে। এই শব্দটা যখনই আমি শুনলাম, দেখলাম, তখনই আমার মাথায় যে প্ল্যানিংটা এলো এই অঙ্কটা করার জন্য, সেটা হলো শর্তানুসারে ইউজ করা। দেখুন, আমি বুঝলাম কীভাবে যে এটা শর্তানুসারে ইউজ করে অঙ্কটা করা যেতে পারে, মানে কি থট প্রসেসটা ছিল আমার। তো তার জন্য জানতে হবে আমাদের যে এই শর্তানুসারে জিনিসটা ইউজ করতে হয়। ইউজ জানাটা খুবই দরকার, নাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। দেখো, শর্তানুসারে ইউজ হয় কোন জায়গায়? ধরো কোনো একটা অঙ্কতে কোনো জিনিসের মান একরকম দেওয়া আছে,
এবং আমাদের ক্যালকুলেশন করার পর সেই জিনিসেরই মান অন্য ডিজাইনে বা অন্যভাবে পেলাম, তো আমরা কি বলবো সেই দুটো জিনিসের যে মান বেরালো সেই দুটো আলাদা? অবশ্যই বলবো না, আমরা ওই দুটোকে সমান বলবো। মানে ধরো এরকম, ধরো 4 আছে কোনো জায়গায় এবং আমাদের ক্যালকুলেশন করার পর 2 + 2 এলো, তাহলে আমরা কি বলবো এই 2 + 2 যেটা আছে মানে 4ই ওটা, আর যে 4 আছে বইয়ে সেটা দুটো আলাদা, আলাদা না? তো সেই রকমই এখানে, তো এইখানে আমরা এইটা দিয়ে এইটাকে যখন ভাগ করব তখন সে যে ভাগশেষটা পাবো, আবার এইটা দিয়ে এটাকে যখন ভাগ করব তখন যে ভাগশেষটা পাবো, সেই দুটো বলা হয়েছে একই হবে। মানে আমরা এইটাকে এইটা দিয়ে এইটাকে ভাগ করার পর যে ভাগশেষ পাবো আর এইটাকে এইটা দিয়ে ভাগ করার পর যে ভাগশেষ পাবো, সেই দুটোকে যদি সমান হিসেবে লিখে দিতে পারি শর্তানুসারে করে, তাহলে আমরা সেটা ক্যালকুলেশন করার পর সমাধান করার পর আমরা এ এর মান পেয়ে যাব। যেহেতু এখানে বলে দিয়েছে যে একই ভাগশেষ থাকে। তো এই ধরনের থট প্রসেসগুলো জানার চেষ্টা করতে হবে যাতে নিজে নিজেই অঙ্ক করতে পারা যায়। এবারে এখানে আরেকটা জিনিস দেখো, এখানে এফএক্স আর জিএক্স কোনটা, মানে ভাজ্য আর ভাজক কোনটা? দেখো এ ভাগ করবে তার মানে এ হলো জিএক্স, আর এদেরকে ভাগ করাবে দুটোকে তার মানে এটা হলো এফএক্স। এবার এটাকে যদি এফএক্স হিসাবে লিখি তো এটাকে আমরা এফএক্স হিসাবে লিখতে পারবো না, কেন? এটা দুজন আলাদা। এদের থেকে যে ভাগশেষ বেরাবে সেইটা একই, এদের থেকে যে ভাগশেষ বেরাবে সেইটা একই, কিন্তু এরা দুজন আলাদা, এই দুটো ভাজ্য আলাদা। এবার তাহলে কি আমরা এইটাকে এফএক্স লিখে এটাকে কি এফএক্স লিখতে পারবো না? আলাদা লিখতে হবে। আমরা যদি এটাকে এফএক্স লিখি তো এটাকে আমরা অন্য কিছু দিয়ে রিপ্রেজেন্ট করব, আলাদা জিনিস দিয়ে। যেমন ধরো এরকম, ধরো কোনো একটা অঙ্কতে আমি 3কে এক্স হিসাবে রিপ্রেজেন্ট করছি, তাহলে সেই অঙ্কতেই কি আমি 6কে এক্স হিসাবে রিপ্রেজেন্ট করতে পারবো? না, পারবো না। আমি যেই মাত্র ধরে নিলাম যে এক্সটা হবে 3, তাহলে কিন্তু আর এক্সটা 6 হতে পারবে না। এবার অন্য অঙ্ক যদি হয় তাহলে হবে, কিন্তু একই অঙ্কতে হবে না। এবার তাহলে আমরা এই 6টাকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? এক্স বাদে যে কোনো আর লেটার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, যে কোনো, যেমন ওয়াই দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি। তেমনি এইটাকে আর এটাকে, এই দুটো জিনিসকে আমরা একই জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না। তো এখানে আমরা এটাকে এফ যদি ধরি তো এটাকে আমরা এফ ধরতে পারবো না। কিন্তু এখানে একটা জিনিস যেটা করা যেতে পারে সেটা হলো যে এটাকে আমি যদি F1 ধরে নিই, F1x, আর এটাকে যদি F2x ধরে নিই তাহলে আবার করতে পারবো, কারণ F1 আর F2 এই দুটো জিনিস আলাদা। তো এখানে আমি অঙ্কটা করে নিয়েছি যাতে ভিডিওটা একটু ছোটো হয়। তো এখানে F1x হিসাবে একটাকে ধরে নিলাম, F2x হিসাবে আর একটাকে ধরে নিলাম, Gx যেটা আছে সেটা একটাই আছে, ফলে সেটাকে আমি G1x এরকম কিছু লিখলাম না। এবার আমরা জানি যে শূন্যটা এক্স, যে Gx-এর যে শূন্য সেটা যদি আমি এখানে একবার পুট করে দিই তাহলে আমার দুটো ভাগশেষ বেরিয়ে আসবে। তো আমি তার জন্য আগে শূন্য বার করলাম, তারপর যে লেখাটা লিখতে হয় সেটা লিখলাম এভাবে যে Gx-এর শূন্য যদি Fx-এ বসিয়ে আমরা কী পাবো? ভাগশেষ পাই। তো তারপরে আমরা যখন পুট করলাম তারপরে ক্যালকুলেশন করার পর এইটা আমরা একটা ভাগশেষ পেলাম। এটাকে তোমরা যদি নাম দিতে চাও তো তাহলে R1 দিতে পারো, কেন আমাদের কাছে এখানে দুটো ভাগশেষ আসবে, দুটো রিমাইন্ডার আসবে, তো আমরা দুটোকেই আর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা এটাকে R1 লিখতে পারি, এরপরে যে ভাগশেষটা আসবে সেটাকে আমরা R2 লিখতে পারি। তারপরে যখন F2-তে আমরা পুট করলাম ওই Gx-এরই যে শূন্য সেটা, যেটা হলো 4, তখন সেটার ক্যালকুলেশন করার পর এরকম দাঁড়ালো। আর এখানে আমরা লিখে দিলাম যে Gx-এর শূন্য F2-তে বসিয়ে ভাগশেষ পায়। এখানে অবশ্যই আমাদেরকে F2-তে এই কথাটা লিখতে হবে, কেন F2-তে বসাচ্ছি। আর এখানে আমরা F1 লিখবো, কেন F1-এ এখানে বসালাম। আর এখানে আমি একটা জিনিস বলে দিই যে এখানে কিন্তু আমরা যেহেতু ভাগশেষ বার করছি ডাইরেক্ট, তো সেক্ষেত্রে আমরা এখানে F লেখার পর তা ব্যাকেটে 4 দিতে পারি, কেন আমরা এখানে এক্সের বদলে 4 লিখেছি। কিন্তু F লেখার পর যদি ব্যাকেটে 4 দিই তার সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা অরিজিনাল যেটা ছিল আমাদের কাছে ভাজ্য সেটা কিন্তু লিখতে পারবো না, যেটা আমি বারবার বলছি। এক্স লিখলে, এফ লেখার পর ব্র্যাকেটে এক্স লিখলে আমাদেরকে যে ভাজ্য আছে সেখানেও এক্সই লিখতে হবে। আর যদি এফ লেখার পর ব্র্যাকেটে অন্য কোনো সংখ্যা লিখি তো সেখানে আমাদেরকে যে সংখ্যা মানাটা থাকবে বহুপদী, সেখানে এক্সের বদলে ওই সংখ্যাটা লিখতে হবে যেটা আমরা ব্র্যাকেটে লিখব। তারপরে এখানে দেখো যখন আমরা ক্যালকুলেশন করলাম এরকম করে মান বসিয়ে পুট করে যখন ক্যালকুলেশন করলাম তো সেক্ষেত্রে আমরা এখানে আর একটা ভাগশেষ পেলাম। এবার আমরা জানি যে এই ভাগশেষটা
আর এই ভাগশেষটা দুটোই শূন্য, এই দুটোই সমান, কেন বইয়েই বলা আছে। কিন্তু দেখো এখানে দেখো ডিজাইন আলাদা, এখানে দেখো ডিজাইন আলাদা, কিন্তু আমরা কি বলবো এই দুটো জিনিস যে যে ভ্যালু সেটা আলাদা। ডিজাইন আলাদা হতে পারে, দেখতে আলাদা হতে পারে, কিন্তু মান একই। এটাই আমি বলার চেষ্টা করছিলাম। তো যেহেতু মান একই, তাই আমরা শর্তানুসারে করে এরকম এইটা 1 নম্বর যে আমরা ভাগশেষ পেয়েছি সমান সমান 2 নম্বর যে ভাগশেষ পেয়েছি সেটা লিখে দিতে পারবো, এবং তারপরে ক্যালকুলেশন করে আমরা এর মান ইজিলি বার করতে পারবো। তো এখানে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হলো থট প্রসেস, আমরা কীভাবে বুঝবো যে শর্তানুসারে করতে হবে। তারপরে নেক্সট 6টা দেখো, বলছে এই বহুপদী সংখ্যামালা এবং এই বহুপদী সংখ্যামালা, এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে এইটা এইটা এই দুটো দিয়ে দ্বারা ভাগ করলে, মানে এখানে যথাক্রমে যে শব্দটা আছে সেটাই ইম্পর্টেন্ট। যথাক্রমে বলতে বোঝায় যে ফার্স্টে যে আছে সে ফার্স্টেরটা নেবে, সেকেন্ডে যে আছে সে সেকেন্ডেরটা নেবে। এই যে ফার্স্টে যে কে ছিল, ফার্স্টে ছিল এই সংখ্যামালাটা, তো একে ভাগ করবে এইটা, আর সেকেন্ডে কে ছিল এই সংখ্যামালাটা, তো একে ভাগ করবে এইটা। যথাক্রমে বলতে এটাই বোঝায়। তো তার মানে আমি বুঝতে পারলাম এ ভাগ করবে একে আর এ ভাগ করবে একে। দ্বারা ভাগ করলে R1 R2 ভাগশেষ পাওয়া যায়, মানে দুটো ভাগশেষ পাবো। এ যখন একে ভাগ করবে তখন একটা ভাগশেষ পাবো, আর এ যখন একে ভাগ করবে তখন আরেকটা ভাগশেষ পাবো। পাওয়ার পর এবার কি জানতে চেয়েছে, আচ্ছা আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে যদি 2R বলতে এখানে যে 1 নম্বর ভাগশেষটা পেলাম এইটা দিয়ে এটাকে ভাগ করার পর, সেটা যদি দুটো আর নিই, সেই ভাগশেষটা যদি দুবার নিই, তার সাথে যদি এ যখন একে ভাগ করলো দিয়ে 2 নম্বর যে ভাগশেষ পেলাম সেটা যদি একটা নিই দিয়ে যদি দুটো জিনিস যোগ করে দিই, তা সেক্ষেত্রে আমার ভ্যালু আসবে 6। তবে পি এর মান কত হিসাব করে করি। তো এখানেও দেখো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে আমাদেরকে গুণিতক বা ভাগশেষ বা উৎপাদক এসব বার করতে বলা হয়নি, এখানে আমাদেরকে পি এর মান বার করতেই বলা হয়েছে। জাস্ট এখানে আমাদেরকে আগে যে ক্লু দিয়ে দিয়েছিল সেরকমই ক্লু দিয়েছে, কিন্তু একটু আলাদা দিয়েছে। তো এখানেও আমরা একই জিনিস করব, আমরা ভাগশেষ বার করব। আর এই ক্লুটা দেখেই আমি বুঝতে পারছি যে এখানেও আমরা শর্তানুসারে ইউজ করে করতে পারি। শর্তানুসারে ইউজ মানে বলতে বোঝাচ্ছে এখানে যে আর এর ভ্যালু এখানে যেটা পাবো এটা দিয়ে এটাকে ভাগ করার পর, আর R2 ভ্যালু যেটা পাবো এটা দিয়ে এটাকে ভাগ করার পর, সেই দুটো যদি আমি যোগ করে দিতে পারি এবং সমান চিহ্ন দিয়ে 6 লিখতে পারি, তারপরে যদি ক্যালকুলেশন করি আমরা এক্স্যাক্টলি আগের বার যেমন শর্তানুসারে করে ক্যালকুলেশন করলাম সেরকমই যদি ক্যালকুলেশন করি, তো সেক্ষেত্রে আমরা এই পি এর মানটা পেয়ে যাব। এখানে যে পি এর মানটা লেখা আছে, মানে পি লেখা আছে, এর মান আমাদেরকে বার করতে বলা হয়েছে। আরেকটা যেটা জিনিস যে এখানে দেখো এইটাকে ভাগ করবে মানে এটা একটা ভাজ্য, এটাকেও ভাগ করবে মানে এটাও একটা ভাজ্য, এ ভাগ করবে এও ভাগ করবে মানে এরা ভাজক। দুটো এফএক্স পেলাম, দুটো জিএক্স পেলাম। আগেরবার আমরা দুটো এফএক্স পেয়েছিলাম কিন্তু একটা জিএক্স পেয়েছিলাম। তো আগেরবার যেমন আমরা করেছিলাম এবারও ঠিক তেমনই করব। এটাকে আমরা F1x দিয়ে রিপ্রেজেন্ট করব, এটাকে আমরা F2x দিয়ে রিপ্রেজেন্ট করব, এটাকে আমরা এবার G1x দিয়ে রিপ্রেজেন্ট করব, আর এটাকে G2 দিয়ে। কারণ একই আমরা লিখতে পারি না, এক্স দুটোর ক্ষেত্রে ইউজ করতে পারি না, কারণ এখানে দেখতেই পাচ্ছ যে এখানে আলাদা জিনিস আছে, এখানে আলাদা জিনিস আছে। তো ভিডিওটা যাতে ছোটো হয় তার জন্য আমি আবার টুকে নিয়েছি। দেখো এখানে F1x যেটা আছে সেটা লিখে নিয়েছি ধরি বলে, আর F2টা লিখে নিয়েছি, G1টা লিখে নিয়েছি, আর G2টা লিখে নিয়েছি। এবার আমরা G1-এর যে শূন্য সেটা আমরা F1-এ পুট করব, আর G2-এর যে শূন্য সেটা আমরা F2-তে পুট করব এবং দুটো ভাগশেষ পাবো। আগেরবার আমরা G1 বলে G2 বলে কিছু ছিল না, ফলে আমরা Gx-এর যে ভ্যালু ছিল, ভ্যালু না শূন্য যে ছিল জিনিসটা 4, সেটা আমরা দু জায়গাতেই পুট করেছি। এখানে কিন্তু আমরা একই মানে G1-এর যে শূন্য সেটা আমরা দু জায়গায় পুট করতে পারবো না, কেন এ ভাগ করবে একে এবং এ ভাগ করবে একে। তো দেখো তার জন্য আমরা G1x-এর যে শূন্য সেটা বার করলাম, এবং তারপর আমরা G1x-এর যে শূন্যটা সেটা যখন আমরা F1x-এ পুট করলাম, যে আমরা লিখলাম যে ভাগশেষ পাবো, তো তখন ক্যালকুলেশন করার পর এরকম বেরালো, মানে এটা ভাগশেষ একটা হলো। একইভাবে যখন আমরা G2x-এর শূন্য বার করলাম এবং আমরা F2x-এ পুট করলাম, এখানে অবশ্যই এই লেখাটাই আর একবার
এইখানে লিখে দিতে হবে এই জিনিসটা করার আগে। তো তারপর আমরা দুটো আরেকটা ভাগশেষ পেলাম এখানে। এবার এই দুটো ভাগশেষকে কাজে লাগিয়ে আমরা কিভাবে যে পি এর মান সেটা বার করবো, চলো দেখা যাক। তারপরে দেখো এখানে 2r1 প্লাস r2 সমান সমান 6, যেটা আমাদেরকে বইয়ে লেখা আছে সেটাই লিখেছি। এবার এক্ষুনি যে আমরা মান পেলাম r1-এর, সেটা r1-এর জায়গায় লিখলাম, প্লাস দিয়ে r2-এর যে ভ্যালু পেলাম এক্ষুনি সেটা r2-এর জায়গায় লিখলাম, মানে r2 বলতে ভাগশেষকে বোঝাচ্ছে অবশ্যই। আর 2 ছিল 2 লিখলাম এখানে। এখানে একটা জিনিস যেটা গন্ডগোল হওয়ার চান্স থাকে, সেটা কি দেখো, এখানে 2 আর r দুটো কিন্তু গুণে ছিল, ফলে এখানে এরকমভাবে কিন্তু লিখো না। 2 লেখার পর r ছিল, r এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম। এখানেও দেখো 2 আর r এর মাঝে কিছু ছিল না, মানে গুণ ছিল, ফলে এখানে গুণ দিতে হবে। এবার এইভাবেও যদি লিখো 2 ইন্টু পি মাইনাস 6, তাও ভুল। কেন? কারণ হচ্ছে এখানে r গোটাটা 2 এর সাথে গুণ হবে, তো r এর যে ভ্যালু সেই গোটাটাই তো 2 এর সাথেই গুণ হবে। তার জন্য আমরা 2 লেখার পর ব্র্যাকেট দিলাম। যদি আমরা ব্র্যাকেট না দিতাম, জাস্ট এরকম করে লিখতাম, তার মানে হতো 2 কেবল পি এর সাথে গুণ হবে, 6-এর সাথে না। কিন্তু আমরা জানি 2 পি এর সাথে 6-এর সাথে দুজনের সাথেই গুণ হবে। কারণ হচ্ছে এখানে আর গোটাটা 2 এর সাথে গুণ হচ্ছে, তাহলে আর এর যে ভ্যালু গোটাটা সেটা 2 এর সাথে গুণ হবে। তো তারপরে আমরা বিচ্ছেদ নিয়মের সাহায্যে এর সাথে এর একবার গুণ, এর সাথে একবার গুণ করলাম এখানে, এবং এটা যা আছে তাই রেখে দিলাম। এবং তারপরে ক্যালকুলেশন করার পর এখানে পি এর যে মান পেলাম সেটা পেলাম 14/3। এবার দেখছি 14/3 যেটা আছে সেটা একটা অপকৃত ভগ্নাংশ, ফলে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশতে এখানে পরিণত করলাম, এবং এটাই আমাদের হলো আনসার। জিনিসটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে এইটাকে ইউজ করে অঙ্কটা করা। এই থট প্রসেসটা জানার চেষ্টা করতে হবে, লক্ষ্য করার চেষ্টা করতে হবে যে এখানে বইয়ে যে তথ্য দেওয়া আছে সেইগুলোকে আমরা ইউজ করে কিভাবে আমরা আনসার বার করতে পারি। যেমন এখানে আমরা এইটা যখনই দেখলাম তখনই আমার মাথায় চিন্তা এলো যে এখানে আর এর ভ্যালু আর এখানে r1-এর ভ্যালু অবশ্যই, আর r2-র ভ্যালু যদি পুট করে দিতে পারি তাহলে তো সমীকরণ হিসাবে এখানে লেখা আছে, এবং সেই সমীকরণটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা আরামসে পি এর মান পেয়ে যাব। তো তার জন্যই আমরা কি করলাম, যে r1 আর r2 এর যে ভ্যালু আছে সেটা বার করলাম। এখানে অবশ্যই আমরা ভাগশেষ উপপাদ্য যেটা আছে সেটা ইউজ করে করলাম। এমনি নর্মাল যদি তোমরা ভাগ করতে এইটা দিয়ে এটাকে, তাও সেই ভাগ শেষ হিসাবে ওইটাই পেতাম, কিন্তু একটু লেন্দি হয়ে যেত জিনিসটা। তো থট প্রসেসটা জানার চেষ্টা করো। এরপরে নেক্সট দেখো 7 নম্বরের অঙ্ক কি বলছে। বলছে এই গোটা বহুপদী সংখ্যামালাকে যদি এ এবং এ দ্বারা ভাগ করলে, মানে এ দুজনাই একে ভাগ করবে, এ একবার ভাগ করবে একে, এ একবার ভাগ করবে একে, ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 আর 19 হয়। মানে একে ভাগ করার পর যে ভাগশেষ থাকবে সেটা 5 হবে, আর একে ভাগ করার পর যেটা ভাগশেষ হবে সেটা 19 হবে। তাহলে ওই বহুপদী সংখ্যামালাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এত দ্বারা ভাগ করতে বলেছে। আচ্ছা, এখানে আমরা প্রথমে তো শনাক্ত করি যে এফ আর কোন এক্স কোনটা আর জি এক্স কোনটা। একেই বারবার সবাই ভাগ করবে, তো আমাদের কাছে একটাই ভাজ্য আছে, তো এটা আমরা ধরে নিলাম এফ ওয়ান লেখা দরকার নেই, শুধু লেখা দরকার আছে এফ এক্স। এখানে তো আর দুটো নাই, তো এটা এফ এক্স। এখানে দেখো 3টে ভাজক আছে, 1 2 3টে, তো আমরা লিখব g1x g2x g3x। এবার তারপরে কি করব, আমরা এর শূন্য ধরে বার করলাম, যে এখানে যদি পুট করি তাহলে এখানে একে ভাগ করার পর যে ভাগশেষ বেরোতো সেই ভাগশেষটা পাবো, মানে একটা r1 এক্সের যে ভাগ যেটা আছে সেটা পাবো, মানে 1 নম্বর ভাগশেষটা পাবো। এ যখন একে ভাগ করবে, আমাদের তো ভাগ করার দরকার নেই, এর শূন্যটা এখানে বসাবো, তাহলেই বেরিয়ে আসবে ভাগশেষ কত। তো যদি তাই করি তখন আমাদের 2 নম্বর ভাগশেষ বেরাবে। এবার এর সাহায্যে আমরা কিভাবে বলবো যে এ যখন একে ভাগ করবে তখন ভাগশেষ কত। দেখো এখানে একটা জিনিস, যে এখানে তোমাকে বলে দেয়নি যে ভাগশেষ উপপাদ্য ইউজ করে করো। তোমরা যদি মনে করো যে এইটাকে আমরা এইটা দিয়ে ভাগ করব, দিয়ে মানে নর্মাল যেমন করে ভাগ করে, এইটা যেভাবে শিখেছিলাম বীজগণিতের ভাগ যেভাবে করে সেটা যেভাবে শিখেছিলাম সেটা প্রয়োগ করে করব, তাও হবে, কোনো প্রবলেম নেই, কারণ এখানে বলেই নি, কিচ্ছু বলে দেয়নি। এবার যদি পরীক্ষাতে বলে দেয় বাই চান্স, তখন কিন্তু আমাদেরকে ওইভাবেই করতে হবে। এখানে দেখা গেলো বলে দেয়নি, কিন্তু পরীক্ষাতে চেঞ্জ করে দিয়েছে এবং বলছে যে কি সেখানে ভাগশেষ যে উপপাদ্য আছে সেটা ইউজ করে করো, তখন সমস্যা। তো আমরা ওই পদ্ধতিটাই করব, কারণ হচ্ছে ওটা ইজি। দেখো আমাদের কাছে ভাগ যে করার পদ্ধতি সেটা তো অলরেডি আছে, তাও আমরা নতুন করে ভাগ শেষ বার করার যে উপপাদ্য সেটা বার করলাম কেন? তার কারণ হচ্ছে ওটা ভাগ করলে অনেক টাইম লাগবে,
আমরা টাইম বাঁচানোর জন্য এবং ফাস্ট করার জন্য নতুন পদ্ধতি ইউজ করলাম, যেখানে ভাগই করতে হচ্ছে না এবং না ভাগ করে আমরা উপপাদ্য বার করে নিচ্ছি। তো এই যে নতুন একটা পদ্ধতি অ্যাডভান্স, যেটা আমাদেরকে খুব তাড়াতাড়ি দিচ্ছে, সেটা করাটাই বেশি বেটার। তো সেটাই শিখে রাখবো আমরা। তো এটাকে ভাগ করার পর 1 নম্বর ভাগশেষ পাবো, এটাকে দিয়ে এটাকে ভাগ করার পর 2 নম্বর ভাগশেষ পাবো, এবং তার সাহায্যে আমরা কী করে বলবো? দেখো, তার জন্য আমাদেরকে এখানে দুটো ক্লু দিয়ে দিয়েছে। এইটা দিয়ে মানে এইটা দিয়ে এইটাকে ভাগ করার পর যে ভাগশেষ পাবো সেইটা সমান সমান 5 লিখতে পারবো, আর এইটা দিয়ে এইটাকে ভাগ করার পর যে ভাগশেষ পাবো সেটা সমান সমান 19 লিখতে পারবো। তাহলে দুটো আমাদের সমীকরণ আসবে। চলো দেখি কী বলতে চাইছি আমি। এখানে আমি আর লিখছি না F1 F2 ধরি বলে আমি লিখছি না, আমি ডাইরেক্ট এক্সের যে x-1 যেটা আছে, যেটার 0, সেটা বার করে নিচ্ছি এবং সেটা পুট করে দিচ্ছি। দেখো কী হয়, এবং লেখাটা আশা করছি তোমরা পারবে। যে লেখাটা লিখলাম সেম টু সেম তাই লেখা লিখবো। তো এখানে x-1 সমান সমান 0, x সমান সমান 1 হবে। এই একটা পুট করব আমরা যে x আছে সেখানে। তো এটা এরকম হবে 4, তার মানে 1 পাওয়ার 4 সে একই হবে। এখানে 1 পাওয়ার 3 1, আর 2 গুণ করলে 2। এখানে এটা 3 হবে, মাইনাস a হবে প্লাস b হবে। এবার এখানে 1 হবে মাইনাস, আর এখানে 2 হবে প্লাস, তার মানে 2, আর এখানে হবে মাইনাস a প্লাস b। এইটা আমরা 1 নম্বর পেলাম, 1 নম্বর ভাগশেষ পেলাম, আর 1 পেলাম। এবার একইভাবে আমরা যে x+1 আছে সেটার 0 বার করবো, সেটা হবে -1 অবশ্যই। এবার এটা আমরা পুট করব যে x ভ্যালু আছে সেখানে, যে সংখ্যামালা আছে বহুপদী সেখানে। তো সেক্ষেত্রে এটা এরকম হবে, এর 4 করলে হবে 1 হবে। দেখো জোড় সংখ্যা তাই প্লাস হবে, বিজোড় সংখ্যা আছে পাওয়ার, তার জন্য এটা মাইনাস হবে। -1 -2 গুণ করলে +2 হবে, +3 তার সাথে 1 গুণ করলে 3 হবে, -1 প্লাস b যোগ করলে হবে 3 3 6, তার মানে 6 -a প্লাস b। দেখো এখানে দুটো আমরা যে ভাগশেষ পেলাম, তা আমরা কি বলতে পারি না এইটা সমান সমান 5? কেন আমাদেরকে বলাই হয়েছে যে প্রথম যে ভাগশেষটা পাবো সেটার মান হবে 5, আর দ্বিতীয় যে ভাগশেষটা পাবো সেটার মান হবে 19। তা আমরা শর্তানুসারে করে লিখতেই পারি। কি লিখতে পারি শর্তানুসারে করে? যে এখানে 2 - a প্লাস b সমান সমান 5, এটা একটা লিখতে পারি। এবার আমরা যদি এখানে এইটা এখানে রাখি আর বিটাকে যদি এখানে রাখি, তাহলে এইটা যদি এইদিকে যায় 2টা, তো এখানে মাইনাস হয়ে যাবে 2, 5 থেকে 2 বাদ দিলে 3 হবে। তো এটা আমার 1 নম্বর সমীকরণ হয়ে গেল। একইভাবে যদি আমরা এইটা সমান সমান 19 লিখি, 6 - a প্লাস b সমান সমান যদি 19 লিখি, কেন আমাদের বলেই দিয়েছে 19, তো সেক্ষেত্রেও -a প্লাস b এখানে থাকলো। আর এইটা যদি ওই দিকে যায়, তো সেক্ষেত্রে কত পাবো? 19 থেকে 6 বাদ দিলে 13 পাবো। সেটা 2 নম্বর লিখতে পারবো আমরা, বা দুটো আই লিখে 2 নম্বর সমীকরণ বলতে পারবো। তো এখানে আমরা পেতে পারি -a প্লাস b সমান সমান 13। এটা 1 মিনিট সমান হয়ে গেল। আচ্ছা, প্রবলেম হচ্ছে এখানে মাইনাস দিইনি, সরি। তো এখানে দেখো -a ছিল, -a স্কোয়ার করলে মাইনাস হবে। এখানে -1 পুট করার কথা ছিল, আমি এখানে +1 করে দিয়েছিলাম, এখানেও +1 করে দিয়েছিলাম, ফলে গন্ডগোল ছিল। তো -1 স্কোয়ার করলে +1 হয়, +1 সাথে 3 গুণ করলে 3 হয়। এখানে -a এর আছে আর এখানে -1 আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, ফলে এটা প্লাস হয়ে যাবে, প্লাসে, এখানেও প্লাসে। তো এইখানে প্লাসে আর এখানে প্লাস লেখার দরকার নেই, তো a প্লাস b এখানে হলো। এবার দেখো এই একটা সমীকরণ, এখান থেকে আমাদের a এর মান আর b এর মান বার করতে হবে। কিভাবে বার করব? তো এবার মনে করো যখনই এরকম ধরনের দুখানা চল থাকে বা দুখানা কোনো ধরনের এরকম সংখ্যা থাকে, মানে ABCD থাকে, XYZ থাকে, তো তখন আমরা কি ইউজ করি? আমরা ওই যে 5 নম্বর যে অধ্যায় ছিল রৈখিক সহজ সমীকরণ, সেখানে আমরা শিখেছিলাম যে তখন আমরা অপনয়ন পদ্ধতি হোক বা বজ্রগুণন হোক, যে কোনো একটা প্রয়োগ করি। দেখো যে 5-এর যে অধ্যায় আছে রৈখিক সহজ সমীকরণ, সেখানে আমি ডিটেল আলোচনা করেছিলাম। আমি অঙ্ক একটাও করাইনি এখনও যদিও, কিন্তু সেখানে আমি ডিটেল আলোচনা করেছি যে আমরা কী জন্য, আমাদের কি প্রয়োজন হলো যাতে আমরা ওই ধরনের পদ্ধতি, সমীকরণ করার পদ্ধতি আমরা তৈরি করলাম। আমরা নর্মাল সমীকরণ করতে পারি, যেটা আমরা 6 7 শিখে গেছি, 8 শিখে গেছি, কিন্তু কি এমন দরকার পড়লো যার জন্য আমরা অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি আবিষ্কার করলাম। যখনই তোমরা এই জিনিসটা জেনে যাবে যে কী জন্য আমরা আবিষ্কার করলাম, কী জন্য আমরা এই পদ্ধতি তৈরি করলাম, তখন দেখবে ওই পদ্ধতিটার কোনো দিন ভুলবেই না। আর তারপরে তোমার ডিপার একটা আন্ডারস্ট্যান্ডিং হবে যে আচ্ছা এই জন্য আমরা করলাম।
ফলে পরবর্তীকালে কী হবে, তুমি যখন কোনো সমস্যায় পড়বে তো তখন নিজে নিজেই মানে কোনো পদ্ধতি বা সমাধান বা সলিউশন বার করার ক্ষমতা থাকবে। প্রবলেম হচ্ছে একটাই, যে আমাদেরকে এই ধরনের যে ভিতরে কি হয় মানে কোনো পদ্ধতির, সেটা বলে দেওয়া হয় না। অ্যাকচুয়ালি কী জন্য আমরা পদ্ধতিটা বানালাম সেটা বলে দেওয়া হয় না। তার জন্য আমরা কী হয়, আমাদের লাইফেও কোনো প্রবলেম থাকলে সেটার সম্মুখীন হলে আমরা সেটা সলভ করতে পারি না। যখনই তুমি জেনে যাবে যে কেন আমরা এই পদ্ধতিগুলো আনলাম, কী সমস্যায় পড়েছিলাম, তখন তুমি নিজের লাইফেও যে কোনো সমস্যা থাকলে সেটাতে কাটিয়ে উঠতে পারবে। তো দেখো এখানে দুখানা ছিল, চাইলে ওটা দেখতে পারো, ওখানে আমি আলোচনা করেছি। এবং ওটা দেখার পর আমি প্রমিস করছি যে তোমার একটাও ডাউট থাকবে না, আর প্রত্যেকটা অঙ্ক তুমি নিজে নিজে পারবে। আর তার থেকেও বড় কথা, ওইটা যদি দেখো তোমাকে কম মনে রাখতে হবে, তোমাকে ওইসব মাথায় চাপিয়ে রাখতে হবে না যে কোনটা কী পদ্ধতি, কোনটা কোথায় ইয়ে হয়। তুমি পরিষ্কার বুঝে যাবে যে কোনটা কোন জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং কেন অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এখানেও তাই করব। এখানে দুখানা আলাদা আলাদা আছে, চল আছে, ফলে আমরা এটাকে অপনয়ন পদ্ধতি দ্বারা আলাদা করব। তো এখানে আমরা জানি যে অপনয়ন পদ্ধতিতে কীভাবে করতে হয়। তো a মাইনাস a প্লাস বি সমান সমান 3 আছে, আর এখানে a প্লাস বি আছে সমান সমান 13 আছে। দেখো এটা কেটে যাবে, আর এখানে 2b পড়ে থাকবে সমান সমান 13, আর যোগ করলে 16, b তার মানে সমান সমান 8। এবার এই বি এর যে ভ্যালু, সেটা আমরা যে কোনো সমীকরণে বসিয়ে এই দুটোর মধ্যে আমরা a এর মান বার করতে পারবো। ধরো এখানেই বসাচ্ছি, নাহলে এখানেই বসাচ্ছি। তো এখানে a প্লাস বি সমান সমান কত আছে, 13, a প্লাস 8 আছে বি, বি এর মান বসালাম, আর এখানে 13 পেলাম। a এর মান হবে 13 থেকে, এইটা যখন এইদিকে যাবে 8টা মাইনাস হয়ে যাবে, 13 থেকে 8 বাদ দিলে 5, তো 5 হবে। তো a এর মান 5 পেয়ে গেলাম। এবার দেখো এইখানে প্রবলেমটা কী ছিল, এখানে ছিল a আর b, ফলে এখানে যখন আমরা এর 0 বসাতাম তখন সেক্ষেত্রে আমরা ফলটা পেতাম না, ভাগশেষটা পেতাম না। মানে আমাদেরকে বলেছে যে এ যখন একে ভাগ করবে তখন ভাগশেষ কত হবে, কিন্তু আমরা ভাগশেষ পাচ্ছিলাম না। তার কারণ হচ্ছে যেখানে এ আছে এখানে বি আছে, কোনো সংখ্যা নাই, কোনো এক্স ওয়াই এসব কিছু এক্স নাই। তো তার জন্যে আমরা এ আর বি এর মান বার করলাম। এবার আমরা যখন এ জায়গায় 5 আর বি এর জায়গায় 8 বসাবো, এবং তারপর এর যে 0 সেটা যখন এখানে বসাবো, তখন আমাদের তার ফলে ভাগশেষ চলে আসবে। এটা তোমরা নিজে নিজে করতে পারবে। আমি বলে দিচ্ছি, এটা যেমন আছে সেরকমই লিখবে। এ এর জায়গায় 5 বসাবে, বি এর জায়গায় 8 বসাবে, যেটা আমরা এক্ষুনি না পেলাম, এর মান আর বি এর মান। এবং তারপর এইটার যে 0 কত হবে, -2 হবে, কারণ এই দুইটা এদিকে চলে যাবে, সমান সমান চিহ্নের ডান পারে, তখন -2 যাবে। -2টা এক্সের বদলে বসাবে, এবং যে ক্যালকুলেশন করার পর যেটা আনসার বেরোবে সেটাই হবে এইটা দিয়ে এইটাকে ভাগ করার পর ভাগশেষ, মানে R3 পাবো আমরা। তো আশা করছি বুঝতে পেরেছ। তো এই অঙ্কটাতে প্রবলেম একটাই ছিল, এমনি যদি নর্মাল এখানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে তো আমরা এর ভাগ করলো কি করলো না আমার দেখেই লাভ নাই। আমাকে চেয়েছে এ ভাগ করলে একে কত ভাগশেষ বেরাবে, তো আমরা এর 0টা এখানে বসিয়ে দিলেই পারতাম। কিন্তু প্রবলেম ছিল এখানে এ এর মান বি এর মান জানি না, ওই এ এর মান বি এর মান বার করার জন্যই আমাদেরকে এই দুটোকে কাজে লাগিয়ে করতে হলো, আর অবশ্যই এইটাকে কাজে লাগিয়েও করতে হলো। তো থট প্রসেসটা কী ছিল, এ এর মান বি এর মান বার করা। কীভাবে বার করবো না, তো এই দুটোকে কাজে লাগিয়ে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি এখান থেকে কোনো রকম ডাউট থাকে তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমি তার আনসার অবশ্যই দেবো। এবং আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে সেই থট প্রসেসটা দেওয়ার। এর পরের ভিডিওতে আমরা 8 অঙ্ক করব এবং কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ।